এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট টু ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস নিউজ। গভীর রাতে হাতির আকস্মিক হামলায় ফালাকাটার সিংহপাড়ায় একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। নিহতদের মধ্যে রয়েছে একজন শিশুও, যা সমগ্র এলাকায় শোকের ছায়া নামিয়েছে। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল সংলগ্ন সিংহপাড়া এলাকায়। গভীর রাতে আচমকা হাতির হামলায় একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, জলদাপাড়া বনাঞ্চল থেকে 7টি হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় বনকর্মীরা হাতিদের তাড়াচ্ছিলেন। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে দাস পরিবার তাদের বাড়ি থেকে বের হন। মনোজ দাস হাতির সামনে পড়ে যান এবং হাতি তাকে আছড়ে মারে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মনোজের মা রাখি রানী দাস, কিন্তু তাকেও পিষে মারে হাতি। মাখন রানী দেবীর কোলে ছিল তার 35 দিনের নাতনি মনীষা দাস। হাতির আক্রমণে কোল থেকে ছিটকে পড়ে শিশুটিরও মৃত্যু হয়। এই হৃদয় বিদারক ঘটনায় ফালাকাটা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালকে যে ঘটনাটি ঘটেছে আমাদের কুঞ্জনগর সভাপতি মোড় এলাকায়, ওদের নাম মৃতের নাম কি যেন সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আপনি ঘটনাস্থলে গেলে বুঝতে পারেন সব কিছু। তো 3 জনকে ও বাড়ির পরিবারের 4 জন ফ্যামিলি মেম্বার, 3 জনকে স্পট ডেট ওখানে একটা হাতি। তো এখনও পর্যন্ত বন দপ্তরের যে কর্মীরা এবং বিটবাবু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ঘটনাস্থলে। ঘটনার পর বন দপ্তরের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা 9 মাইলের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পথ অবরোধ করেন। প্রত্যেকদিন হাতি ঢোকার পরে ফসল নষ্ট করে, ঘরবাড়ি ভাঙে, ক্ষতি করে, ফসল নষ্ট করে। আজকে এই 3 জন একই পরিবারের 3 জন, এমনকি একটা 22 দিনের শিশু বাচ্চা তাকে মেরে ফেলেছে। এই বিষয় নিয়ে বন দপ্তরের নদী এবং বনের সম্পদ নষ্ট হচ্ছে, তার দিকে বন দপ্তরের কোনো খেয়ালই নেই। ওরা ডিউটি করবে, দারু খাবে, দারু খায় ঘুমায় ডিউটি করবে। খবর পেয়ে জলদাপাড়া বন বিভাগ এবং ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। এই মর্মান্তিক ঘটনায় আবারও বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্য প্রাণী ও মানুষের সংঘাতের ভয়াবহতা তুলে ধরল। স্থানীয়দের দাবি, এই ধরনের ঘটনা রুখতে বন দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের বিবর্তনে একদা তাল গাছের জন্য সুপরিচিত নদিয়ার কৃষ্ণগঞ্জ পল্লী অঞ্চল থেকে বহু তাল গাছ ম্লান হয়ে গেলেও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৌসুমী ফল হিসেবে তালের শাঁস এখন নদিয়া জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাহিদা তৈরি করেছে। জেলার বিভিন্ন হাট বাজারে বেশ কিছুদিন ধরে বিক্রেতারা সুস্বাদু তালের শাঁস বিক্রি করছেন এবং এটি সমস্ত মানুষের কাছেই জনপ্রিয়তা লাভ করেছে। তালের শাঁস কেবল স্বাদে অতুলনীয় নয়, এর রয়েছে নানা গুণ। শুধু শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং তালের পিঠাও অত্যন্ত মজাদার খাবার। নদিয়া জেলার বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে ছোট বড় কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। বাজারের ধারে পাকা সড়কের পাশে জনসমাগম বেশি এমন পথের ধারেও শোভা পাচ্ছে এখন তাল ফল। বিভিন্ন অঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে নিয়ে এসে বাজারে পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ দোকানিরা। কত টাকা করে বিক্রি করেন এগুলো? ও 6টা করি, 5টা করি, যেমন সাইজ অনুযায়ী দাম, আর 7টাও দিই। এ কি তাল কি সুস্বাদু? তাল বিশাল স্বাদ, তাল প্রতি তাল হবে। তালের শাঁসের এমন চাহিদা দেখে ক্রেতারা বেশ আগ্রহ ভরে কিনছেন। বিক্রেতারা ক্রেতার চাহিদা মাফিক সময় মতো শাঁস কেটে সারতে হিমশিম খাচ্ছেন। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁস বিক্রি। প্রতিদিন প্রায় 9টা থেকে দুপুর পর্যন্ত তারা সস্থানে বসে প্রতিজন প্রায় 4000 থেকে 5000 শাঁস বিক্রি করেন এবং এতে গড়ে 400 থেকে 500 টাকা লাভ করে থাকেন। কত টাকায় কেনেন আপনারা? ও 500, 600 মাল দেখে দাম করা হয়। কাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। এই চাহিদা কি বেশি আছে বাজারে? বাজারে এখন মোটামুটি চলছে ভালো। আপনারা কিরকম লাভ দেখেন এগুলো? লাভ ওই শতকরায় ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে।
বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে রাস্তার বিভিন্ন ধারে পুকুরের পাড়ে তাল গাছ রোপণ করেছেন। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল পেড়ে নিজেরাও বাজারে বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা পাচ্ছেন। বলা যেতেই পারে তাল গাছ অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাড়িতে ইট বৃষ্টিতে আতঙ্কিত আসানসোলের ডামরা ভাটপাড়ার বাসিন্দারা। মুহুর্মুহু ইট বৃষ্টির জেরে প্রাণনাশের আশঙ্কায় থানায় দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। বাড়িতে অতর্কিতে ইট বৃষ্টি, আতঙ্কিত আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়ার বাসিন্দারা। অভিযোগ, এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই সকাল থেকে বাড়িতে উড়ে আসছে আদলা ইট ও পাথর, যা পড়ছে বাড়ির ছাদ এবং উঠানে। বাধ্য হয়ে এলাকাবাসী আসানসোল দক্ষিণ থানায় দ্বারস্থ হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকও করেছে পুলিশ। নিয়ে বাইরে বেরোনো মানে এমন অবস্থা করে দিয়েছিল যে সারা দিন মানে পাথর ফেলছিল, সকাল 6টা থেকে নিয়ে একদম সন্ধ্যে অবধি। তো ধরুন সকাল থেকে তো ঘরের পুরুষরা বাইরে চলে যায় কাজে। হ্যাঁ, কাজে চলে যায়। পাথর পড়তে আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। স্থানীয়দের অভিযোগ, বাড়ির পুরুষ মানুষরা কাজে চলে যাওয়ার পর বেশ কয়েকটি বাড়িতে ইট বৃষ্টি হচ্ছে। এলাকায় ভূতের আতঙ্ক ছড়াতে এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি এলাকার মানুষের। আমাদের এলাকায় এরকম কোনোদিন ঘটেনি। এখন নানা জায়গা থেকে নানা ভাষাভাষী লোক এসে এখানে বসবাস করছে। আমরা তো দীর্ঘ কাশীপুর রাজার বাসিন্দা মহিলা গ্রামের আমাদের বাড়ি, এইদিকে কোনোদিন এসব হয়নি। এখন এই যে রাজভাটা, এই ঠাকুরবন্দের পাশে নানা দিকের লোক এসে এখানে বসবাস করছে, কিন্তু আমরা ধরা পড়লে আমরা তো কাল পুলিশ নিয়ে গেছে, এরপর নিজে আমরা গোটা গ্রামবাসী আসবো, দরকার পড়লে এর প্রতিকার করবো। যে সমস্ত বাড়িগুলিতে ইট বৃষ্টি করা হয়েছে সেই বাড়ির উঠোন ও ছাদে বেশ কিছু আদলা ইটের টুকরো পাওয়া গেছে। ইটের আঘাতে ফাটল ধরেছে ঘরের চালে। স্থানীয়দের অভিযোগ, কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ইচ্ছে করে, যার ফলে বাড়ির উঠোনে খেলতে থাকা শিশু সহ সবারই প্রাণ সংশয় দেখা দিচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আসানসোল থেকে জয়ন্ত শাহ, রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আরামবাগ রেল স্টেশনের কাছে বন্ধ হয়ে যাওয়া দোকানপাট পুনরায় চালু হওয়ায় এবং যাত্রীদের জন্য সহজ যাতায়াতের পথ খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ব্যবসায়ী ও রেল যাত্রীরা। স্থানীয় বিধায়ক মধুসূদন বাগের ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। 2012 সালে আরামবাগে ট্রেন চলাচল শুরু হওয়ার পর স্টেশনকে কেন্দ্র করে ভেতরে ও বাইরে বেশ কিছু দোকান গড়ে উঠেছিল। এর মধ্যে ভাতের হোটেল, টিফিন হাউস সহ বিভিন্ন ধরনের দোকান ছিল, যা এলাকার ছোট মাঝারি ব্যবসায়ীদের রুজি রোজগারের অন্যতম উৎস ছিল। এই দোকানগুলির পাশ দিয়ে স্টেশন যাওয়া আসার একটি শর্টকাট রাস্তাও তৈরি হয়েছিল, যা যাত্রীদের কাছে অত্যন্ত সুবিধাজনক ছিল। কিন্তু গত 5 মাস আগে রেল কর্তৃপক্ষ হঠাৎ করে স্টেশনের চারপাশের বাউন্ডারি প্রাচীর দিয়ে ঘিরে দেয়। এর ফলে বাউন্ডারির বাইরে থাকা 10 থেকে 12টি দোকান পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীরা তাদের রুজি রোজগার হারিয়ে অসহায় হয়ে পড়েন। একই সঙ্গে যাত্রীরাও সমস্যায় পড়েন, কারণ তাদের প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা ঘুর পথে স্টেশনে পৌঁছতে হতো। সমস্যা বলতে রেলের পক্ষ থেকে তো এই গেটটা সিল করে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন যাবত এটা খোলাই ছিল, মানে আমরা যে ওয়াইজ ছিলাম সেই ইয়েতে খোলাই ছিল। তো এটা সিল করে দেওয়ার পর তো আমাদের যাতায়াতের তো মেন সমস্যা হচ্ছিলই। আমরা 10-12 জন আমরা দোকানদার আছি, আমরা ব্যবসা করে খাই, তো সেই পরিস্থিতিতে ওটা সিল করে দেওয়ায় সেগুলো তো বন্ধই হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে 10 থেকে 12 জন দোকানদার আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের দ্বারস্থ হন। বিধায়কের প্রচেষ্টার ফলস্বরূপ রেল কর্তৃপক্ষই বাউন্ডারির একটি অংশ ভেঙে গেটের ব্যবস্থা করে দিয়েছে। এর ফলে দোকানদাররা তাদের ব্যবসা পুনরায় শুরু করতে পেরেছেন এবং রেল যাত্রীরাও আবার শর্টকাট রাস্তা ব্যবহার করে অতি সহজেই স্টেশনে পৌঁছতে পারেন। আরামবাগ স্টেশন চত্বরে ভালো কোনো টিফিনের ব্যবস্থা নেই, কোনো দোকান নেই, কোনো ভাতের হোটেল নেই। আর এটা প্রায় 5 মাস ধরে আমরা সত্যি খুব এটা অসুবিধায় পড়েছিলাম। এই 3 দিন হলো এটা খোলা হয়েছে, এতে সাধারণ মানুষ থেকে রেলযাত্রী সবাই উপকৃত হয়েছেন।
আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এ বিষয়ে বলেন, তিনি রেলকে মানুষের সমস্যার কথা বোঝাতে পেরেছিলেন। সাধারণ মানুষের উপকার হয়েছে, এতে তার ভালো লেগেছে। দেখুন, রেল এখানে প্রাচীর করে দিয়েছিল, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। রেলকে আমি ভাবাতে পেরেছিলাম যে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, এটা খুলে দিতে হবে। জনগণের অসুবিধা হচ্ছে, রেল আমার কথাটা শুনেছে। আমি এদের বিশ্বাস করাতে পেরেছিলাম যে আমি চেষ্টা করব, আমি দৃঢ়তার সঙ্গে বলছি এটা তোমাদের খুলিয়ে দেবো। আজ খুলিয়ে দিলাম। বিধায়কের এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচরে জমি বিবাদ ঘিরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, হাতাহাতি থেকে মারধরের অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুরের। স্থানীয় অনিতা বিশ্বাস ও সন্ধ্যা বিশ্বাসের অভিযোগ, নন্দন মিনতি বিশ্বাস ও আত্মীয় সুভাষ বিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বাসরা তাদের ভাসুরকে মারধর করেন। তাদের আটকাতে গেলে অনিতা ও সন্ধ্যা বিশ্বাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে আমাদের সবাই মেরেছে, ওরা সবাই মেরে আমাদের জমি জায়গা ভাগ করে। কজন মিলে মেরেছে? 4 জন মিলে মেরেছে। এই প্রতিবন্ধী ছেলেকেও মারলো। শুধুমাত্র মহিলারাই নয়, প্রতিবন্ধী সন্তানকেও বাঁশের বাড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে? হ্যাঁ, খুব লেগেছে তো পিঠে? তুমি কান্না করছিলে তখন ছাড়েনি তোমাকে? কে কে ছিল মারার সময়? কেউ ঠেকালো না এসে? মার খাওয়ার পর অনিতা ও সন্ধ্যা শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করান। এর মধ্যেই অভিযুক্তরা শান্তিপুর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলেও জানা গিয়েছে। যদিও পরে অনিতা ও সন্ধ্যা থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে একজন প্রতিবন্ধী যুবককে মারধরের বিষয়টি পুলিশ বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মা হওয়া মুখের কথা নয়, সন্তানকে মানুষ করতে হবে, অনেক দায় দায়িত্ব। তাই ছেলেকে মানুষ করতে টোটো চালাচ্ছে কালনার আরতি। আজ দেখাবো আরতির লড়াইয়ের কাহিনী। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগেছিয়াতে থাকেন আরতি। প্রতিদিন সকাল হতে না হতেই রোজগারের আশায় টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কালনার শহর থেকে গ্রাম দেখা যায় পুরুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করে চলেছে আরতি। চোখে তার একরাশ স্বপ্ন, ছেলেকে মানুষ করতেই হবে। সকাল শুরু হতেই ছেলের দেখভাল করে এক প্রকার না খেয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়তে হয় আরতিকে। বলেছে বিক্রি করে দেবো, আমি অপছন্দ হয়েছি, তার জন্য আমি লাইনে কাজ করতে নেই। ছেলেটা মানুষ করতে হবে দিয়ে জেদ করে, যাই হোক ছেলেটা মিলেছে জেদ করে করছে, যে কী করবে, ছেলে পেটে হয়েছে এখন ছেলে। আরতির বাবা বিমল বিশ্বাস জানান, স্বামীর সঙ্গে পারিবারিক কোনো কারণে অশান্তি হওয়ার পরে আরতি তার একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন। আর তারপর থেকেই আরতি চান না ছেলে ও সে নিজে বাবার বোঝা হতে। বাবা হিসাবে আর কি দেখবো, যেরকম বেটা ছেলেরা চালাবো সেরকম এখন মেয়ে হয়ে সেরকম চালাচ্ছে, সংসার চালাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, ওরা বাচ্চা আছে একটা। তাই সেই থেকেই সমাজের নানান বিদ্রুপ কটূক্তিকে ভ্রুক্ষেপ না করে টোটো চালাচ্ছে আরতি। আরতির ব্যবহারে খুশি টোটো যাত্রীরাও। কোনো টোটো বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে টোটো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্রতিদিন প্যাসেঞ্জার তুলেছে। এভাবেই জেদ আর অদম্য সাহসকে হাতিয়ার করে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আরতি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তর দিনাজপুর জেলার অন্যতম সমস্যা যানজট। টোটোর বারবারন্ত, ফুটপাত দখল এবং পার্কিং ব্যবস্থার অভাবেই এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়েছে। তবে যানজট কমাতে এবার রায়গঞ্জ পুরসভা নতুন করে পার্কিং জোন তৈরির উদ্যোগ নিয়েছে। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে শহরের 5টি জায়গায় নতুন পার্কিং জোন তৈরি করা হবে। শিলিগুড়ি মোড়, মোহনবাটি বাজার সংলগ্ন মেইন রোড, ঘড়ি মোড়, বিবেকানন্দ মোড় থেকে বিদ্রোহী মোড় এবং এনবিএসটিসি বাস ডিপো ও সংলগ্ন অঞ্চলে। আগের দুটি সহ মোট 7টি পার্কিং জোন শহর জুড়ে থাকবে। এগুলি লিজ দেওয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য হিসেবে চিহ্নিত করেছি। এই 5টি এবং আগের দুটি মোট 7টি জায়গাতে আমরা পার্কিং জোন হিসেবে চিহ্নিত করেছি। আমরা কিছু ফর্মালিটিস আমরা করে নিয়ে আমরা এটা কোনো বেকার যুবক বা যারা নিতে ইন্টারেস্টেড হবে তাদেরকে আমরা টেন্ডার করে ডেকে এই পার্কিং জোন
একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আমরা করে দেবো। পুরসভার এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রায়গঞ্জের বাসিন্দা এই উদ্যোগকে স্বাগত জানালেও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অবশ্যই দরকার, কারণ রায়গঞ্জে পার্কিংটা একটা বড় সমস্যা, তো চিন্তা ভাবনাটা ঠিকই আছে, কিন্তু কতটা সুবিধা অসুবিধা বলতে এখন পার্কিং জোনগুলো কোন এক্স্যাক্ট কোন এরিয়াতে হচ্ছে সেটা একটা দেখার বিষয়। তো এমনিতেই তো রায়গঞ্জের রাস্তাঘাটের যে অবস্থা, এমনি রাস্তা খুবই চাপা রাস্তা, তার মধ্যে টোটোর এত বেশি সংখ্যায় টোটো চলে, তো রাস্তায় তো যানজট তো একটা বিশাল বড় সমস্যা। তার উপর এখন জোনগুলো কোথায় কোথায় হচ্ছে সেটাও একটা দেখার বিষয় আছে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী পার্কিং জোনের পাশাপাশি রাস্তা চওড়া করার দাবি জানিয়েছেন। অনেক প্রসারিত থাকে, কিন্তু আমাদের এক তো দোকানদারদের অসুবিধা, দোকানদারদের একটা উদাসীনতা, সঙ্গে প্রশাসনের নজরদারির অভাবে রাস্তা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আছে। এই রাস্তাকে যখন প্রসারিত করবে এবং সেই সঙ্গে পৌর প্রশাসক মণ্ডলীর যে উদ্দেশ্য যে পার্কিং জোন করা শহরে একটা বড় সমস্যা, সেটা সমাধান করা সহজ হবে। এখন দেখার বিষয় পুরসভার এই নতুন পদক্ষেপ রায়গঞ্জবাসীকে যানজটের সমস্যা থেকে কতটা মুক্তি দিতে পারে। উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ তার দায়িত্ব পালন করেছে, সমাজ দর্পণ হিসেবে কাজ করেছে, সত্য ঘটনা তুলে ধরেছে, সত্য খবর পরিবেশন করেছে। তার এই 24 বছর পদার্পণকে আমরা শুভেচ্ছা জানাই। আরও এর শ্রীবৃদ্ধি ঘটুক, মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠুক। না, এক্সপ্রেস নিউজ 24তম বর্ষে পা রাখছে। যে কোনো সাংবাদিকতা বলুন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তার কারণ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। এক্সপ্রেস নিউজ আগামী দিনে আরও দীর্ঘায়ু কামনা করি, আরও বড় হোক, তার টিআরপি বাড়ুক, তার গ্রাহক সংখ্যা বাড়ুক, এটা আমাদের কাছে কামনা। এবং আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে যে সাধারণ মানুষ আনন্দ দত্ত এখন চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান তো চিরদিন থাকবে না। সাধারণ মানুষ হিসেবে আমি যতটা পারবো এক্সপ্রেস নিউজকে অবশ্যই সহযোগিতা করব এবং এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানিয়ে আমি তার দীর্ঘায়ু কামনা করি। সত্য বক্তব্য শেষ করতে নমস্কার। আপনাদের ধন্যবাদ যে আমাদের সংবিধান বা সংবিধানের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের ভূমিকা পালনের মাধ্যমে আপনারা 24 বছর ধরে আপনারা পালন করেছেন। আমরা আশা রাখি যে আপনাদের এখানে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা আগামী দিনেও আরও আপনাদের এই যে দায়িত্ব, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, কর্তব্য পরায়ণতা যেভাবে আপনারা দীর্ঘদিন ধরে দেখিয়েছেন, আগামী দিনে সেটা আপনারা দেখাবেন এবং জনসাধারণের স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা এই আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব নেভাবেন। আবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের এই 24 বছর পূর্তি করছেন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।